শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি প্রাইমারি টেটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে প্র্যাকটিস ক্লাস 3। এর আগে আমাদের আরও দুটো ক্লাস আছে। যদি তোমরা সেই ক্লাস দুটো ইউটিউবে দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর লিঙ্কে গিয়ে ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কটা চেক করে নিও। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রতিদিনের মতোই 10টা গ্রামারের কোয়েশ্চেন আর 10টা পেডাগজি থেকে প্রশ্ন আছে। পেডাগজিতে আজকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে, তোমরা অবশ্যই শেষ অবধি দেখবে ভিডিওটা। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, রাম রানস উইথ হিজ ডগ অন সানডেজ। এখানে অন সানডেজে আন্ডারলাইন করা আছে। আর কি বলছে দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট WH ওয়ার্ড ফর্ম from the following to frame the question so as to get the underlined word as answer। অর্থাৎ অন সানডেজ উত্তরটা আমরা কি প্রশ্ন করলে পাবো সেটা আমাদের এই অপশানগুলো থেকে বেছে নিতে হবে, হোয়াট, হোয়েন, হুজ, হাউ। এবার দেখো, আমরা কখন এই হোয়াট কথাটা ইউজ করি, কি। হোয়াট কথাটার মানে হচ্ছে কি, হোয়েন মানে হচ্ছে কখন, হুজ মানে হচ্ছে কার, আর হাউ মানে হচ্ছে কিভাবে। তাহলে দেখো, এই সানডে কথাটা দিয়ে কিন্তু আমাকে টাইম বোঝাচ্ছে। টাইম, যে রাম তার কুকুরের সাথে রবিবারগুলোয় দৌড়ায়। তাহলে টাইম আমরা কোনটা দিয়ে পাচ্ছি, হোয়েন দিয়ে। তাহলে এই প্রশ্নের উত্তর কি, অপশান নাম্বার বি, হোয়েন। ঠিক আছে, তাহলে হোয়েন দিয়ে প্রশ্ন করলে আমরা সানডেজ উত্তর পাবো। পরের কোশ্চেন দেখি, বলছে দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স বিগিনিং, অর্থাৎ সেন্টেন্সটা কি, বিগিনিং নিউ মুভি ইজ ডিফিকাল্ট। এই সেন্টেন্সটায় এই যে আন্ডারলাইন্ড ওয়ার্ড বিগিনিং, এটা কি, একটা ভার্ব, পার্টিসিপেল, জিরান্ড, নাকি একটাও নয়। এবার দেখো, ভার্ব মানে তো আমরা জানি যেটা হচ্ছে ক্রিয়াপদ, বাক্যের ক্রিয়াপদ। তাহলে এই বাক্যের ক্রিয়াপদ যদি আমরা দেখি সেটা হচ্ছে ইজ। ইজ হচ্ছে এই বাক্যের ভার্ব। এবার পার্টিসিপেল আর জিরান্ড কি বলি, পার্টিসিপেল দু রকমের হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, যেটাকে আমরা বলি ভি প্লাস আইএনজি, ভি প্লাস আইএনজি। আর একটা হয় পাস্ট পার্টিসিপেল, যেটা ভার্বের থার্ড ফর্ম। সেমভাবে জিরান্ড কি জিনিস, জিরান্ড হচ্ছে ভি প্লাস আইএনজি, এর একটাই ফর্ম ভি প্লাস আইএনজি। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জিরান্ডও পাওয়া যায়, পার্টিসিপেলও পাওয়া যায়। সেটা প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেলকে আমরা V3 বলি। এবার দেখো, পার্টিসিপেল যেমন ভার্ব, সেরকম পার্টিসিপেল আর একটা কিসের কাজ করতে পারে, অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। সেমভাবে জিরান্ড যেমন একটা ভার্ব, নন ফাইনাইট ভার্ব, সেরকম জিরান্ড আর একটা কিসের কাজ করতে পারে, নাউনের কাজ করতে পারে। এবার দেখো, নাউন বাক্যের কোথায় কোথায় বসে, নাউন সাধারণত বাক্যের সাবজেক্ট হিসাবে বসে, বাক্যের অবজেক্ট হিসাবে বসে, কমপ্লিমেন্ট হিসাবে বসে। কি হিসাবে বললাম, কমপ্লিমেন্ট হিসাবে বসে। তাহলে দেখো, এই সেন্টেন্সে বিগিনিং কি হিসাবে বসেছে দেখলেই আমরা বুঝতে পারবো এটা পার্টিসিপেল নাকি জিরান্ড। দেখো, বলছে বিগিনিং আর নিউ মুভি, এই যে ইজ ভার্ব, এই ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে বিগিনিং আর নিউ মুভি, একটি নতুন মুভি শুরু করা। তাহলে সাবজেক্ট পার্টে বসে আছে, এই পুরো পোর্শনটা হচ্ছে এর সাবজেক্ট, ইজ ভার্বের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট পার্টে বসে আছে মানে সাবজেক্ট হিসেবে একটা নাউনই বসতে পারে, অ্যাডজেক্টিভ কিন্তু বসতে পারে না। একটা শুধু ওয়ার্ড যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে সে কখনো সাবজেক্টে বসতে পারে না। তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু হবে আমাদের জিরান্ড। অর্থাৎ এই প্রশ্নে, এই সেন্টেন্সে বিগিনিং কাজ করছে জিরান্ডের, যেহেতু এ সাবজেক্ট পার্টে রয়েছে আর একটা নাউনই সাবজেক্ট হিসাবে বসতে পারে, আর জিরান্ড নাউন হিসাবে কাজ করে, পার্টিসিপেল করে না। তাহলে এর উত্তর জিরান্ড। পরের কোশ্চেন দেখো, হিয়ার ড্যাশ নোটবুক অ্যান্ড রিপোর্ট দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক। তাহলে এখানে কটা জিনিসের কথা বলেছে, নোটবুক আর রিপোর্ট। অপশন দেখি, ইজ দ্য, তাহলে দুটো জিনিস হলে কি ইজ হবে? তাহলে দেখো, এখানে সিঙ্গুলার যে কটা ভার্ব আছে সে কটা ভার্বই কিন্তু এখানে হবে না। আমার পরের পার্টগুলো দেখার প্রয়োজনই নেই, আমি দুটো জিনিসের কথা বলছি। তাহলে দুটো জিনিসের কথা বলছি মানে এখানে সিঙ্গুলার যে জিনিসগুলো আছে, ভার্বগুলো আছে, সেগুলো আমার এমনি ক্রস হয়ে যাচ্ছে। তাহলে কোনটা হবে, আর দ্য, অপশান নাম্বার বি। অর্থাৎ হিয়ার আর দ্য নোটবুক, হেয়ার আর দ্য নোটবুক অ্যান্ড রিপোর্ট দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক। গত সপ্তাহে যে নোটবুক আর রিপোর্টের কথা বলেছিলাম সেগুলো এখানে রয়েছে। পরের কোশ্চেন দেখো,
কিউবা ইজ ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়াজ ইন দ্য ওয়ার্ল্ড। কোনটা হবে? দেখো এখানে দেখো স্ট্রাকচারগুলো দেখি কোনটা ঠিক আছে। বলছে ওয়ান অফ দ্য লার্জার, প্রথম কথা দায়ের পর লার্জার বসবে না, দায়ের পর বসা উচিত ছিল লার্জেস্ট। তাহলে কি এই কথাটাই ভুল। বলছে ওয়ান অফ লার্জেস্ট, এটাও ভুল, কারণ লার্জেস্ট একটা সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ। কিসে বললাম? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে সর্বদা একটা দা বসে, তাহলে এই সেন্টেন্সটাও এটাও ভুল। পরেরটা কি বলছে? ওয়ান অফ দ্য লার্জেস্ট, দেখো এর স্ট্রাকচার ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রিও আছে, দাও আছে। এটা বলছে দ্য লার্জেস্ট, এটাও ঠিক আছে কারণ সুপারলেটিভ ডিগ্রির আগে দা রয়েছে। তাহলে সি আর ডি এর মধ্যে আমাদের উত্তর কোনটা হবে? এবার দেখো এখানে বলেছে এরিয়াজ। এরিয়াজ প্লুরালটা দেখে আমরা বুঝতে পারছি এখানে বলতে চাওয়া হচ্ছে যে ওয়ার্ল্ডে যতগুলো সুগার গ্রোয়িং এরিয়া আছে তার মধ্যে কিউবা হলো একটি। তাহলে আমাদের কি হবে? আমি বললাম যতগুলি আছে তার মধ্যে কিউবা হলো একটি, অর্থাৎ ওয়ান অফ দ্য লার্জেস্ট সুগার গ্রোয়িং এরিয়াজ। যদি শুধু দ্য লার্জেস্ট বলতাম, অপশান ডি যদি উত্তর করতাম, তার মানে হতো কিউবাই হলো সব থেকে বড়, কিন্তু কিউবা সব থেকে বড় নয়, সুগার গ্রোয়িং এরিয়াগুলির মধ্যে কিউবা হলো একটি। ঠিক আছে? তাহলে ওয়ান অফ দ্য লার্জেস্ট সুগার গ্রোয়িং এরিয়াজ, এই প্লুরালটার জন্য বুঝতে পারলাম ওয়ান অফ দ্য লার্জেস্ট আছে। তাহলে এখানে আমরা আরেকটা নিয়ম জানতে পারলাম, যদি ওয়ান অফ দ্য থাকে সেন্টেন্সে তাহলে পরবর্তী নাউনটা হবে প্লুরালে। ঠিক আছে? কি জানলাম? ওয়ান অফ দ্য সেন্টেন্সে থাকলে পরবর্তী নাউনটা হবে প্লুরালে। পরের কোশ্চেন দেখো, আই উইশ ইউ উড টেল মি। আমি আশা করি যে তুমি আমাকে বলবে। কি বলবে? সেন্টেন্স দেখি কোনটা স্ট্রাকচার ঠিক আছে। হু ইজ বিইং লিভড, দেখো এইরকম কোনো টেন্সই হয় না। হু ইজ বিইং লিভড, এটা কি প্যাসিভে? কিছুই তো হচ্ছে না। প্যাসিভে এরকম কী করে হবে? ব্যক্তির বাস করা, সেই বাস করা ভার্বটাকে, লিভ ভার্বটাকে আমরা প্যাসিভ করতে পারি? কারণ লিভের তো অবজেক্ট নেই এখানে। তারপর বলছে কি হু ডাজ লিভ ইন দ্য নেক্সট ডোর। আমি তো এখানে কোশ্চেন করছি না, আমি ডাজ লিভ কেন করব? তাহলে এটাও ভুল। বলছে হু লিভস নেক্সট ডোর, দেখো এই সেন্টেন্সটা কিন্তু ঠিক আছে, কে পাশের দরজায় থাকে, পাশের বাড়িতে থাকে। হু নেক্সট ডোর ওয়াজ লিভিং, এটাও আমার প্রয়োজন নেই। অর্থাৎ দেখো এ বি ডি তিনটে কিন্তু ভুল, ঠিক হলো একমাত্র অপশন নাম্বার সি, যে সেন্টেন্সের স্ট্রাকচার ঠিকঠাক আছে, অর্থাৎ হু লিভস নেক্সট ডোর, এটা কিন্তু ঠিকঠাক আছে। পরের কোশ্চেন দেখো, দেয়ার হ্যাজ নট বিন এ গ্রেট রেসপন্স টু দ্য সেল। এখানে পরের পার্টটা বসাতে বলেছে। এইগুলোকে কি বলে বলেছিলাম? এইগুলোকে বলা হয় কোয়েশ্চেন ট্যাগ বা ট্যাগ কোয়েশ্চেনও বলে, কোয়েশ্চেন ট্যাগ বা ট্যাগ কোয়েশ্চেন। তাহলে এখানে বলছে কি ভার্ব আছে দেখি আমি, অক্সিলিয়ারি ভার্বটা আমার প্রয়োজন আছে, অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ। তাহলে এখানে যেটা হ্যাজ দিয়ে সেইগুলো রাখবো, বাকি কেটে দেবো, কারণ আমি বলেছিলাম পূর্ববর্তী পার্টের যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্বটাকে গ্রহণ করে কোয়েশ্চেন ট্যাগ। তাহলে দেখো এখানে রয়েছে হ্যাজ আমার অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এখানে যেটা হ্যাজ যুক্ত সেটাই আমার লাগবে, বাকি লাগবে না। তারপরে দেখো এখানে আছে নট। আমি বলেছিলাম পূর্ববর্তী সেন্টেন্স যদি নেগেটিভ থাকে কোয়েশ্চেন ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তাহলে দেখো এটাও নেগেটিভ হবে না, এটাও নেগেটিভ হবে না, তাহলে আমার একটাই অপশান হাতে পড়ে রইল, সেটা হলো অপশান নাম্বার ডি, হ্যাজ দেয়ার। তাহলে there has not been a great response to the sale, has there, এই প্রশ্নের উত্তর হবে has there। পরের কোশ্চেন দেখো, the committee has met and, কমিটিটা সাক্ষাৎ করেছে, যে দলটা করে কি করেছে, they have reached a decision, তারা একটা ডিসিশনে পৌঁছেছে। সেন্টেন্স ঠিক আছে, বাকি দেখি, it has formulated themselves, নিজেদেরকে ফর্মুলেট করেছে, হচ্ছে না, এটা অদ্ভুত একটা মানে হচ্ছে সাম ওপিনিয়ন্স, কোনো একটা মতে নিজেদেরকে ফর্মুলেট করেছে। পরেরটা দেখি, ইটস ডিসিশন ওয়াজ রিচড অ্যাট, এই সেন্টেন্সটাও ঠিকঠাক লাগছে না। লাস্টেরটা কি বলেছে দেখি, ইট হ্যাজ রিচড আ ডিসিশন, এটা একটা সিদ্ধান্তে পৌঁছেছে। এবার দেখো এ আর ডি, দে হ্যাভ রিচড এ ডিসিশন, ইট হ্যাজ রিচড এ ডিসিশন, দুটোই কিন্তু আমার উত্তর হতে পারে। এবার আমি দে করব না ইট করব? দেখো কমিটি হচ্ছে একটা কালেকটিভ নাউন, ঠিক আছে, কমিটি হচ্ছে একটা কালেকটিভ নাউন। যখন কালেকটিভ নাউন সমগ্রটা একত্রে বোঝায়, অর্থাৎ কালেকটিভ নাউন যখন ইউনিটি বোঝায়,
তখন কিন্তু তার সাথে সিঙ্গুলার ভার্ব বসে। ইউনিটি বোঝালে কালেকটিভ নাউনের সাথে ভার্ব হয় সিঙ্গুলার। আর যদি কালেকটিভ নাউনটাকে পৃথক পৃথক করে বোঝায়, ইউনিটিটা ভেঙে গেছে বোঝায়, অর্থাৎ কালেকটিভ নাউনটাকে সমগ্রটাকে একসাথে না বুঝিয়ে এর মেম্বারগুলোকে বোঝায়, তখন কি হয়? প্লুরাল ভার্ব। তাহলে দেখো এরা একটা ডিসিশনে পৌঁছেছে, তার মানে কিন্তু এরা ভেঙে যায়নি, এরা একত্রে আছে, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে আমার উত্তর, ইট হ্যাজ রিচড এ ডিসিশন। পরের কোশ্চেন দেখি, হ্যাভ ইউ হিয়ার্ড দ্য ড্যাশ নিউজ? কোনটা হবে? লেট নিউজ, লেটার নিউজ, লেটেস্ট নিউজ, ল্যাটার নিউজ। এবার এখানে দেখো একই ধরনের কতগুলো ওয়ার্ড আছে, আমি আগে এর এক্সপ্লেনেশনটা বলি কোনটাকে কি বলে। দেখো লেট, এই কথাটা থেকে LATER, LATEST এইগুলো হচ্ছে এদের, এটা যদি পজিটিভ ডিগ্রি হয় এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর এই লাস্টেরটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, এটা কিকে ডিনোট করে? টাইমকে ডিনোট করে। আর একটা আছে যেটা পজিশনকে ডিনোট করে, অবস্থানকে ডিনোট করে, সেটা কি হয়? লেট, লেট থেকে হয় ল্যাটার, ল্যাটার থেকে হয় লাস্ট। তাহলে কি বললাম দেখো, লেট, ল্যাটার, লাস্ট, এটা ডিনোট করে পজিশন, এটা ডিনোট করে টাইম। তাহলে দেখো ল্যাটার মানে হচ্ছে দুজনের মধ্যে পরের জন, এই প্রথম জনকে বলা হয় ফরমার, প্রথম জনকে বলা হয় ফরমার, দুজনের মধ্যে প্রথম জন হলেন ফরমার, দ্বিতীয় জন হলেন ল্যাটার। লাস্ট মানে হচ্ছে শেষ জন। লেট মানে যদি আমি টাইম ধরি, তাহলে দেরি অর্থে ধরি, তাহলে লেটার মানে হচ্ছে পরবর্তীকালে, আর লেটেস্ট মানে হচ্ছে এখনো পর্যন্ত শেষ, যেটা এখনো পর্যন্ত শেষ মানে ধরো একটা সিরিয়ালের লাস্ট এপিসোড আর লেটেস্ট এপিসোড, লাস্ট এপিসোড মানে হচ্ছে ওর পর সিরিয়ালটার হবে না, বন্ধ হয়ে গেল। আর লেটেস্ট এপিসোড মানে কি হচ্ছে, ধরো আজকে সিরিয়ালটা সন্ধ্যে 7টায় হবে, আমার এখনও 7টা বাজতে 10 মিনিট বাকি আছে, তাহলে লেটেস্ট এপিসোড কোনটা বলবো? যেটা কাল সন্ধ্যে 7টায় হয়েছে। ডিফারেন্স বোঝা গেল? লাস্ট আর লেটেস্ট, লাস্ট মানে সেদিনই সিরিয়ালটা শেষ হয়ে গেছে, লাস্ট এপিসোড। লেটেস্ট মিনস আজকে 7টায় আবার হবে, তাহলে কালকে যেটা হচ্ছে সেটা হচ্ছে লেটেস্ট। তাহলে এখানে দেখো আমার কোনটা উত্তর হবে। এখানে বলছে তুমি কোন নিউজটা জানো? লেটেস্ট নিউজটা কি তুমি জানো যে এখন সব থেকে একদম গরমাগরম খবর কি আছে? তাহলে সেটা কি হবে? লেটেস্ট নিউজ, লেটেস্ট নিউজ। পরে কোশ্চেন, নেইদার জেন নর হার ব্রাদার্স ড্যাশ আ consent form for tomorrow's field trip। দেখো এখানে দুটো সাবজেক্ট, জেন আর তার ভাইরা, যুক্ত আছে কি দিয়ে? নেইদার নর দিয়ে। এর একটা নিয়ম আছে, নিয়মটা কি দেখে নি একবার। নিয়মটা হচ্ছে এই যে কনজাংশনগুলো আইদার অর, নেইদার নর, অর, নর, বা নট অনলি বাট অলসো, এইগুলো দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত থাকে তখন ভার্বের কাছে যে, ঠিক আছে, ভার্বের কাছে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী, ভার্বের কাছের যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী সবসময় ভার্ব ডিসাইডেড হয়। যে সাবজেক্ট যদি, ভার্বের কাছের সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্বের কাছের সাবজেক্ট যদি প্লুরাল থাকে ভার্ব হবে প্লুরাল। কোশ্চেন দেখো কি বলছিল এখানে, তাহলে জেন আর হার ব্রাদার্স, তাহলে হার ব্রাদার্স হচ্ছে ভার্বের কাছের সাবজেক্ট যেটা আছে প্লুরালে, কারণ দেখো কাছের কেন, আমি এখানেই ভার্ব বসাবো, তাহলে ভার্বের কাছে আছে হার ব্রাদার্স, তাহলে কোনটা হবে? নিডস তো সিঙ্গুলারের সাথে হয়, ইজও সিঙ্গুলার, হ্যাজও সিঙ্গুলার, তাহলে পড়ে রইল অপশান নাম্বার এ, নিড। তাহলে এই প্রশ্নের উত্তর হবে নিড, নিড। পরের কোশ্চেন, গ্রামারের লাস্ট কোয়েশ্চেন, এরপর থেকে পেডাগজি হবে। দেখো বলছে, হিজ কমেন্ট ড্যাশ দ্য স্পিচ ওয়াজ ভেরি অ্যাপ্ট। অ্যাপ্ট খুব দক্ষতা সহকারে একটা কোনো কমেন্ট করেছে কোনো কিছুর একটা উপর। স্পিচের কমেন্ট সবসময় অন প্রিপোজিশন গ্রহণ করে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ভেতর থেকে এটা আছে কমেন্ট অন, ঠিক আছে। এরপর আসছি পেডাগজির কোশ্চেনে।
পেডাগগির প্রথম কোয়েশ্চেন দেখো কি বলেছে, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড। সবসময় যখন প্রশ্ন করবে, প্রশ্ন ডাইরেকশনটা কি দেওয়া আছে, কি নির্দেশ দেওয়া আছে সেটা কিন্তু ভালো করে পড়বে। এখানে বলেছে কোনটা কারেক্টলি ম্যাচড নয়, তাহলে কোনটা ম্যাচ সেটা কিন্তু আমাদের জানতে চায়নি, কোনটা ম্যাচড নয় সেটা জানতে চেয়েছে। দেখো অপশান দেখি, বিএফ স্কিনার, প্যাভলভ আর চমস্কি, এদের তিনজনেরই বিভিন্ন বিভিন্ন থিওরি দিয়েছেন এনারা ল্যাঙ্গুয়েজ লার্নিং সম্পর্কে। আমরা জানি বিএফ স্কিনারের যে থিওরি সেটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। কি থিওরি? অপারেন্ট কন্ডিশনিং। আচ্ছা, প্যাভলভের যে থিওরি তাকে দেখো ক্লাসিক্যাল কন্ডিশনিংই বলে। চমস্কির থিওরি কি? ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিভাইস। তাহলে অপারেন্ট কন্ডিশনিং হলো স্কিনার, চমস্কি হলো ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিভাইস। তাহলে নট কারেক্টলি ম্যাচড কোন দুটো হলো? এও কারেক্টলি ম্যাচড নেই, সিও কারেক্টলি ম্যাচ নেই, অর্থাৎ অপশন নাম্বার 3 হলো আমাদের উত্তর। এ আর সি দুটোই কিন্তু কারেক্টলি ম্যাচড নেই। বোঝা গেল? পরের কোশ্চেন দেখি। এখানে বলছে দেখো অ্যাকর্ডিং টু ভাইগটস্কি, ভাইগটস্কিও আর একজন যিনি বিভিন্ন থিওরি দিয়েছেন ল্যাঙ্গুয়েজ লার্নিং সম্পর্কে বিভিন্ন মতবাদ দিয়েছেন। ভাইগটস্কির মতে কিন্তু সামাজিকীকরণটা বিশেষ গুরুত্বপূর্ণ, অর্থাৎ ওনার মতে কমিউনিটি মিনস আমরা যেখানে আছি আমাদের আশেপাশের যে লোকজন এরা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে আমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে দেখো উনি কী বলেছেন, কোশ্চেন কী আছে, অ্যাকর্ডিং টু ভাইগটস্কি লার্নিং ইন এ চাইল্ড অর অ্যাডাল্ট টেকস প্লেস ডিউ টু, লার্নিং কিসের জন্য ঘটে? ইনবর্ন এবিলিটিস অর্থাৎ জন্মগত কোনো দক্ষতার জন্য, সায়েন্টিফিক অ্যাটিটিউড কোনো বৈজ্ঞানিক হাবভাবের জন্য, সোশ্যাল ইন্টারাকশান সামাজিক আদান প্রদানের জন্য, নাকি ইন্ট্রোডাকশন অফ এ স্টিমুলি কোনো একটা উদ্দীপকের আগমনের জন্য। তাহলে দেখো আমি একটু আগেই বলেছি ভাইগটস্কি সামাজিকীকরণের ওপর বেশি গুরুত্ব প্রদান করেছিলেন, তার মানে আমার সোশ্যাল ব্যাপার স্যাপার, অর্থাৎ অপশন নাম্বার 3 হবে আমাদের উত্তর, অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশান। পরের কোশ্চেন দেখি কি বলছে দেখো, দ্য টার্ম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রেফার্স টু, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কাকে বোঝায়? প্রথমেই বলেছি দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং মানে হচ্ছে যেটা আমাদের মাতৃভাষা, নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেটাই। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা টার্গেট ল্যাঙ্গুয়েজ কোনটা? যে ভাষাটা আমরা শিখব মানে লার্নিং অ্যাকোয়ার করছি যেটা আমাদের মাতৃভাষা। তবে এমনও নয় যে মানুষ শুধু মাতৃভাষাই অ্যাকোয়ার করে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করে না, করতে পারে। ধরো একটা শিশু যার মাতৃভাষা বাংলা কিন্তু সে ছোট থেকে আছে ইংল্যান্ডে, তখন কিন্তু তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেটা সে অ্যাকোয়ার করে ফেলছে। অর্থাৎ অ্যাকুইজিশন ফার্স্ট ল্যাঙ্গুয়েজেরও হতে পারে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজেরও হতে পারে। এখানে সেই প্রশ্ন নয়, এখানে প্রশ্ন হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কাকে বোঝায়। তাহলে দেখো হচ্ছে ওয়ান্স নেটিভ ল্যাঙ্গুয়েজ। আমি তো নেটিভ ল্যাঙ্গুয়েজের সিনোনিমগুলো কী কী বললাম, মানে আর কী হতে পারে বললাম, মাদার টাং হতে পারে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হতে পারে, তাহলে নেটিভ ল্যাঙ্গুয়েজ নয়। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আঞ্চলিক ভাষা না। আদার দ্যান দ্য নেটিভ, নেটিভ ছাড়া অপর কোনো, নাকি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অবশ্যই নেটিভ ল্যাঙ্গুয়েজ ছাড়া অপর কোনো ল্যাঙ্গুয়েজ যেটা আমরা শিখতে যাচ্ছি। তাহলে এখানে কোনটা হবে? আদার দ্যান দ্য নেটিভ। পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেন কি বলছে দেখো, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 স্টিপুলেটস দ্য লার্নিং শুড বি, অর্থাৎ রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট যে 2009, সেখানে কি বলা হয়েছে যে লার্নিংটা কেমন হওয়া উচিত? থ্রু অ্যাক্টিভিটিস ইন আ চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার, অর্থাৎ শিশুর বন্ধুত্বপূর্ণ একটা উপায়, শিশুর সাথে একটা বন্ধুত্বপূর্ণ উপায়ে অ্যাক্টিভিটির মাধ্যমে, বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে শিক্ষা হবে। সাপোর্টেড বাই এক্সট্রা কোচিং, তুমি স্কুলের বাইরে এক্সট্রা কোচিং, স্কুলের টাইম ছাড়িয়ে এক্সট্রা কোচিং দিয়ে শেখাবে। রেস্ট্রিক্টেড টু স্কলাস্টিক সাবজেক্টস, শুধুমাত্র কয়েকটা সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ রাখবে, নাকি কেয়ারফুলি মনিটরড বাই ফ্রিকোয়েন্ট টেস্টিং, বারংবার পরীক্ষা নেবে? কোনটা করে তুমি লার্নিংটাকে ইফেক্টিভ করতে পারবে? এখানে দেখো অবশ্যই উত্তর হবে অপশন নাম্বার এ। এই যে চাইল্ড ফ্রেন্ডলি, এই কথাটা পড়েই তোমাদের বাকি অপশনে যাওয়ার প্রয়োজনই নেই, কারণ শিক্ষাদান সবসময় হবে শিশু কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক। তাহলে হবে চাইল্ড ফ্রেন্ডলি যেটাই আছে, অর্থাৎ অপশন নাম্বার এ। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে হুইচ অবজারভেশন সাপোর্টস নোয়াম চমস্কিজ
আইডিয়াস অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের যে আইডিয়া নোয়াম চমস্কি দিয়েছেন সেটা কোনটা সাপোর্ট করে? চিলড্রেন্স ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফলোজ আ সিমিলার প্যাটার্ন অ্যাক্রস দ্য কালচার। অর্থাৎ তুমি চিলড্রেন যে কালচারেই বিলং করুক না কেন তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একটা সিমিলার প্যাটার্ন আছে, নাকি দ্য স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অকার্স অ্যাট অ্যাবাউট দ্য সেম এজ ইন মোস্ট চিলড্রেন। বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রেই এই যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এটা একটা নির্দিষ্ট বয়সে ঘটে থাকে। চিলড্রেন অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ কুইকলি অ্যান্ড এফোর্টলেসলি অ্যাবাউট দ্য সেম এজ। প্রায় একই এজের শিশুরা এফোর্টলেসলি খুব তাড়াতাড়ি ল্যাঙ্গুয়েজকে শিখে যেতে পারে। আর কি বলেছে? অল দ্য অ্যাবাভ। এখানে দেখো অল দ্য অ্যাবাভ আছে বলেই আমরা অল দ্য অ্যাবাভ উত্তর করে দেবো না, অ্যাকচুয়ালি এই সব কথাগুলোই কিন্তু আমাদের নোয়াম চমস্কি বলেছিলেন। শিশু কিভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন শিশুর হয় এই সব কটা কথাই উনি বলেছিলেন, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে অল দ্য অ্যাবাভ। পরের কোশ্চেন দেখি। বলছে দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ। ল্যাঙ্গুয়েজ লার্নিং আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে এরকম জানতে চেয়েছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা। ফ্যাক্টর অনেক থাকতে পারে, এখানে কিন্তু তোমাদের জানতে চেয়েছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা। ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট, ল্যাঙ্গুয়েজের পরিবেশ, গ্রামার অফ ল্যাঙ্গুয়েজ, নাকি অ্যাসেসমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ, নাকি টেক্সট বুক অফ ল্যাঙ্গুয়েজ। দেখো অ্যাকুইজিশন আর লার্নিংয়ে অবশ্যই এনভায়রনমেন্টের পরিবেশের তফাৎ, কারণ যখন তোমার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন লার্নিং যখন হচ্ছে এটা হচ্ছে একটা ফর্মাল এনভায়রনমেন্ট, যেটা একটা সাজানো গোছানো, আর অ্যাকুইজিশন যখন হচ্ছে এটা হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট বা এটাকে বলা হয় ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট। তাহলে দেখো ডিফারেন্স কোনটায়? এনভায়রনমেন্টে, ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্টে। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে অ্যাকর্ডিং টু পিয়াজে লার্নিং অকার্স ডিউ টু। পিয়াজের তত্ত্ব অনুযায়ী লার্নিং কিভাবে ঘটে? ডিউ টু ইনবর্ন স্পিকিং এবিলিটিস, অর্থাৎ জন্মগত যে কথা বলার ক্ষমতা তার জন্য, স্টিমুলাস রেকগনিশন অর্থাৎ উদ্দীপককে চিনতে পারার জন্য, অ্যাসিমিলেশন এবং অ্যাডাপ্টেশন ঘটার জন্য, নাকি সায়েন্টিফিক ইনভেস্টিগেশন বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য। এবার দেখো পিয়াজের যে থিওরি তাতে মেন তিনটে কথা হচ্ছে অ্যাডাপ্টেশন, অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন। অর্থাৎ আমরা কোনো কিছু সংগ্রহণ করি, সেটাকে অ্যাসিমিলেট করি, আত্মীকরণ করি, আর অ্যাকোমোডেট করি, অর্থাৎ আমাদের যে পূর্ব জ্ঞান যেটাকে বলা হয় স্কিমা, এই স্কিমার সাথে অর্থাৎ পূর্ব জ্ঞানের সাথে আমরা নতুন জ্ঞানের অ্যাকোমোডেশন ঘটিয়ে, সংযোজন ঘটিয়ে আমরা আমাদের জ্ঞানের পরিধি বিস্তার করি। তাহলে পিয়াজে এখানে কোন তত্ত্বটা দিয়েছেন? অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে দ্য আইডিয়া দ্যাট অল চিলড্রেন আর বর্ন উইথ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ দে সিম্পলি নিড টু অ্যাকোয়ার ভোকাবুলারি। তাহলে দেখো কে বলেছেন যে প্রত্যেকটি শিশুই জন্মগতভাবেই ল্যাঙ্গুয়েজ রুলস নিয়ে জন্মায়, কিন্তু তাকে তার ল্যাঙ্গুয়েজ প্রকাশ করার জন্য কেবলমাত্র ভোকাবুলারি শিখতে হয়? কে বলেছেন? চমস্কি, ভাইগটস্কি, পিয়াজে, নাকি স্কিনার? তাহলে দেখো স্কিনারে আমরা আগেই পেয়েছি অপারেন্ট কন্ডিশনিং। আচ্ছা, পিয়াজেতে কি পেলাম একটু আগে? অ্যাসিমিলেশন অ্যাডাপ্টেশন যেটা পেলাম। ভাইগটস্কিতে কি পেয়েছি? সামাজিকীকরণের উপর গুরুত্ব দিয়েছেন, উনি বলেছেন কমিউনিটি হচ্ছে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে বাকি থাকছে কে? চমস্কি কে? যিনি এলএলডির কথা বলেছেন, ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিভাইস। চমস্কিই বলেছেন যে প্রতিটি শিশুর মাথায় ব্রেনেতে একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিভাইস থাকে। এটা যদিও হচ্ছে হাইপোথেটিক্যাল, অর্থাৎ কল্পনা করা হয়। এই ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিভাইসের জন্য শিশু ল্যাঙ্গুয়েজের রুলস জেনেই জন্মায়, তাকে শুধু ভোকাবুলারি অ্যাকোয়ার করতে হয়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হবে চমস্কি। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে অ্যাকর্ডিং টু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ টিচিং লার্নিং। ল্যাঙ্গুয়েজ টিচিং লার্নিংয়ের অবজেক্টিভ কোনটা নয়? কি অনুযায়ী? NCF 2005 বলছে দ্য কম্পিটেন্স টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়ান হিয়ার্স, কেউ কি যেটা শুনছে সেটা বোঝার ক্ষমতা, নাকি এবিলিটি টু রিড উইথ কম্প্রিহেনশন,
পড়ছো, পড়ে বুঝতে পারছো, এই ক্ষমতাটা অর্জন করা, নাকি এফোর্টলেস এক্সপ্রেশন, তুমি এক্সপ্রেশন দিচ্ছ যেটা সেটা এফোর্টলেসলি, তোমাকে প্রচেষ্টা করে কষ্ট করে দিতে হচ্ছে না, নাকি টু নো দ্য হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজেসের ভাষার হিস্ট্রি জানা। এখানে কিন্তু উত্তর হবে অবশ্যই অপশান নাম্বার ডি, টু নো দ্য হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু এনসিএফ 2005-এ বলা আছে, মানে এটা দরকার নেই, ওই অবজেক্টিভে এটা নেই, তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে এখানে উত্তর। চলো আজকের লাস্ট কোয়েশ্চেন দেখা যাক। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু দ্য বিহেভিয়ারিস্ট থিওরি অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে যে বিহেভিয়ারিস্ট থিওরি, অর্থাৎ তার মধ্যে আমরা দুজনের নাম অলরেডি পেয়েছি, প্যাভলভ আর স্কিনার, যাদের কী কী কন্ডিশনিং বললাম, ক্লাসিক্যাল কন্ডিশনিং আর অপারেন্ট কন্ডিশনিং। তাহলে এই থিওরির সাথে রিলেটেড কোনটা নয়? তাহলে দেখো অপারেন্ট কন্ডিশনিং অলরেডি রিলেটেড পেয়েছি। এমটি ভেসেল এমটি ভেসেল থিওরিটা কি? এমটি ভেসেল থিওরিটা হচ্ছে ফাঁকা কলসি, অর্থাৎ এই থিওরিতে বলা হয় যে হিউম্যান যখন জন্মগ্রহণ করে তার ব্রেনটা থাকে একটা এমটি ভেসেল বা এমটি স্লেটের মতো, যেটা একটা খালি স্লেট। যেমন আমি এই খালি বোর্ডটায় যা লিখবো সেই লেখাতেই বোর্ডটা ভরে যাবে, সেরকম ওই এমটি স্লেটে যা লেখা হবে তাতেই লেখাটা ভরবে। এই থিওরিটা দিয়েছিলেন জন লক। কে দিয়েছিলেন? জন লক। তিনি বলেছিলেন হিউম্যান মাইন্ড ইজ এ ট্যাবুলা রাসা, যেটার অর্থ হচ্ছে ব্ল্যাঙ্ক স্লেট বা এমটি স্লেট। হিউম্যান মাইন্ড হচ্ছে একটা এমটি স্লেটের মতো, সেখানে তুমি যা লিখবে সেটাই তার মাইন্ডে থেকে যাবে। তাহলে দেখো এমটি ভেসেলও কিন্তু বিহেভিয়ারের মধ্যে পড়ে যাচ্ছে। ট্রায়াল অ্যান্ড এররটা থর্নডাইকের পরীক্ষা। এটা থর্নডাইক পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে ভুল এবং প্রচেষ্টা এবং ভুল, বারবার ভুল করতে করতে প্রচেষ্টা করতে করতে কিন্তু আমাদের শিখন ঘটে। তাহলে কোনটা হচ্ছে? সোশ্যাল ইন্টারাকশান। এই সোশ্যাল ইন্টারাকশানই একমাত্র বিহেভিয়ারিস্ট থিওরির মধ্যে নেই, অর্থাৎ অপশান নাম্বার ডি হবে আমাদের লাস্ট প্রশ্নের উত্তর। তাহলে দেখো আজকের আমাদের 20টা ইম্পর্টেন্ট প্রশ্নের সিরিজ কমপ্লিট হলো। তোমাদের ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের শ্রীধর এডুকেশন সম্পর্কে যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদের এই যোগাযোগের মাধ্যমগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো। আর আমাদের চ্যানেলে টেট বিষয়ে আরও অন্যান্য স্যাররা ম্যাডামরা ভিডিও নিয়মিত দিয়ে চলেছেন। তোমরা যদি সেই ভিডিওগুলি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দাও। ধন্যবাদ।